আমি আনিসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। আজকের টপিক হচ্ছে অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম। তো ট্রান্সলেটর প্রোগ্রাম কি সে সম্পর্কে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। তো আমি প্রথমেই বলে রাখছি, আমার এই ভিডিওগুলো যেমনটা কাজে লাগবে এইচএসসি স্টুডেন্টের জন্য তেমনটা কাজে লাগবে ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টের জন্য। বিশেষ করে যারা কম্পিউটার সায়েন্সে পড়তেছেন তাদের জন্য অবশ্যই কাজে লাগবে, এবং সেই দিকে দৃষ্টি রেখে আমার ভিডিওগুলো আমি তৈরি করতেছি যাতে এইচএসসি লেভেলের স্টুডেন্টদের হেল্প করে, এবং পাশাপাশি যারা কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ার পড়তেছেন তাদেরও একটা বেসিক ধারণা দেওয়ার আমি চেষ্টা করি। তো চলুন কথা না বাড়িয়ে আমি শুরু করি। আমরা আজকের যে বিষয়গুলো দেখব তাদের মধ্যে হচ্ছে প্রোগ্রাম কি, প্রোগ্রামিং ভাষা কি, এবং অনুবাদক প্রোগ্রাম কি। অনুবাদক প্রোগ্রামে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, এবং অনুবাদক প্রোগ্রাম যখন আলোচনা করব তখন এই টপিকগুলো কভার হয়ে যাবে, অর্থাৎ অ্যাসেম্বলার কি, অ্যাসেম্বলার সুবিধা অসুবিধা, কোন কোন প্রোগ্রামিং ভাষাকে আমরা কম্পাইল বা ইন্টারপ্রেট করে থাকি সেই সম্পর্কে আপনি জানতে পারবেন, এবং আরও জানতে পারবেন যে কম্পাইলার জিনিসটা কি এবং সেটা কিভাবে কাজ করে, ইন্টারপ্রেটার জিনিসটা কি এবং সেটা কিভাবে কাজ করে, এবং সবার শেষে আমি আলোচনা করব কম্পাইলার ও ইন্টারপ্রেটারের পার্থক্য। প্রোগ্রাম কি নিশ্চয়ই আপনাদের জানা আছে। প্রোগ্রাম হচ্ছে কোনো একটি সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের ভাষায়, লক্ষ্য রাখবেন, কম্পিউটারের ভাষায় লিখিত নির্দেশের সমষ্টিকে আমরা কি বলি, প্রোগ্রাম বলে থাকি। তাহলে সমস্যার সমাধানের জন্য আমরা যে ভাষাটা ব্যবহার করব সেটা হচ্ছে কম্পিউটার ভাষা। তো ধরা যাক আমরা দুইটি সংখ্যার যোগ করব, তো সেই জন্য যদি আমাদের এখন এইভাবে বাইনারি অর্থাৎ কম্পিউটারের ভাষায় লিখে ইনস্ট্রাকশন দিয়ে যদি প্রোগ্রাম তৈরি করতে হয় তাহলে অবশ্যই সেটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। আর সেই জন্য আমরা যেটা করি এখন, যে বিভিন্ন শব্দ, বর্ণ, অঙ্ক এবং এগুলার বিন্যাস মিলিয়ে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা আছে, অর্থাৎ প্রোগ্রামিং ভাষা তৈরি করা আছে, তো সেইগুলো আমরা এখন ইউজ করতেছি। তো বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা আছে, তাদের মধ্যে কয়েকটি নাম এখানে আমি উল্লেখ করতেছি: সি, সি প্লাস প্লাস, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, জাভা, এছাড়াও অনেক ধরনের প্রোগ্রামিং ভাষা রয়েছে। তো আমরা এইমাত্র বললাম যে আমরা প্রোগ্রামিং ভাষা ইউজ করে সমস্যার সমাধান করে থাকি। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা প্রোগ্রামিং ভাষা, একটু আগে যেটা বলেছি। তাহলে কি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দেখেন এটা হচ্ছে আমাদের ভাষার মতো অনেকটাই আমরা বুঝতে পারি। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের বোঝার জন্য এই ভাষাগুলো তৈরি করা হয়েছে, প্রোগ্রামিং ভাষাগুলো। আর কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে কম্পিউটার তো শুধু কম্পিউটারের ভাষা অর্থাৎ বাইনারি ভাষা বোঝে, তাহলে এই যে আমাদের ভাষাগুলো অর্থাৎ আমাদের বোধগম্য ভাষাগুলো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কে কি করতে হবে, অবশ্যই কম্পিউটারকে বোঝানোর জন্য বাইনারিতে নিয়ে যেতে হবে। তো সেই কাজটা কি করবে, নিশ্চয়ই সেই কাজটা কেউ একটা করে দিতে হবে। তো সেই কাজটা যে করবে তার নাম হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রাম। অর্থাৎ অনুবাদক প্রোগ্রামের কাজটা কি হচ্ছে, যে এই যে উচ্চ লেভেলের ল্যাঙ্গুয়েজগুলা অর্থাৎ আমাদের ল্যাঙ্গুয়েজের সাথে মিল যে ল্যাঙ্গুয়েজগুলা সেগুলোকে কি করতে হবে, অবশ্যই কম্পিউটারের ভাষায় নিয়ে যেতে হবে, তাহলেই তো কম্পিউটার বুঝতে পারবে। কম্পিউটারের দ্বারা যদি কোনো সমস্যা আমরা সমাধান করতে চাই তাহলে অবশ্যই কম্পিউটারকে বোঝাতে হবে। তো কম্পিউটারকে বোঝানোর জন্য এটা কনভার্সন বা এখানে একটা ট্রান্সলেটর প্রয়োজন, যে আমরা এই ভাষা থেকে কোথায় আনবো, কম্পিউটারের ভাষায় আনবো। তো সেই কাজটা কে করে, অনুবাদক প্রোগ্রাম। তো আরেকটা জিনিস এখানে জেনে রাখা ভালো, সেটা আমি বলে দিচ্ছি, যে যে কোনো উচ্চ ভাষায় এই যে কোডটা দেখতে পাচ্ছেন, যে কোনো উচ্চ ভাষায় যখন আমরা কোনো কোড তৈরি করি বা কোনো প্রবলেম সলভ করার জন্য আমরা কি করি, কোডিং করি, তখন যে কোনো উচ্চ ভাষায়, আবার বলতেছি, যখন কোনো কোডিং করি তখন তাকে বলা হয় সোর্স কোড। এই কোডটাকে বলা হয় সোর্স কোড। এখানে লিখে দিয়েছি আমি, তারপরে দেখেন উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে সোর্স কোড বলে। এবং যখন তাকে কম্পিউটারের ভাষায় নিয়ে যাওয়া হয় তখন যে কোডটা পাওয়া যায় তাকে আমরা মেশিন কোড বলে থাকি। লক্ষ্য রাখবেন, মেশিন ভাষার এই কোডটাকে আমরা অবজেক্ট কোড বা মেশিন কোড বলে থাকি। তাহলে এখন নিশ্চয়ই আপনাদের কাছে একটু ক্লিয়ার হবে যে অনুবাদক প্রোগ্রামের কাজটা কি। আমি যদি একেবারে সহজভাবে বলি, অনুবাদক প্রোগ্রামের কাজটা হচ্ছে সোর্স কোডকে অবজেক্ট কোডে পরিণত করা। নিশ্চয়ই সোর্স কোড সম্পর্কে আপনার আইডিয়া পেয়ে গেছেন। যে কোনো উচ্চ ভাষায় আমরা যখন কোড লিখি, কোনো প্রোগ্রাম লিখি, তাকে সোর্স কোড বলা হয়, এবং মেশিন ভাষায় যখন নেওয়া হয় তখন যে কোডটা পাই তাকে অবজেক্ট কোড বলা হয়। সুতরাং অনুবাদক প্রোগ্রামের কাজটা কি হচ্ছে, তার কাজটা হচ্ছে যে সোর্স কোডটাকে মেশিন কোডে নিয়ে যাওয়া। সেই কথা এখানে বলে দিচ্ছি। অনুবাদক প্রোগ্রামের সংজ্ঞাটা এখন আপনাদের ক্লিয়ার, যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তরিত করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। তারপরও আবার বলে দিচ্ছি শেষবারের মতো, অনুবাদক প্রোগ্রাম কি, অনুবাদক প্রোগ্রামের প্রকারভেদ আলোচনা করবো এখন আমরা। তো শুরুতেই আবার বলে দিচ্ছি, অনুবাদক প্রোগ্রাম কি, যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তরিত করে তাকেই অনুবাদক প্রোগ্রাম বলা হয়। তো এখন দেখবো অনুবাদক এর প্রকারভেদ। অনুবাদক প্রোগ্রাম মূলত তিন প্রকার: অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। আবারও বলছি, অনুবাদক প্রোগ্রাম হচ্ছে তিন ধরনের: অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। এই তিন ধরন সম্পর্কে আমরা এখন আলোচনা করব।
প্রথমেই আমি অ্যাসেম্বলার দিয়ে শুরু করব। তাহলে অ্যাসেম্বলারটা কি? একটা অনুবাদক প্রোগ্রাম, তাই না? আমরা অ্যাসেম্বলার কি জানলাম একটু আগে, যে অনুবাদক প্রোগ্রাম 3 ধরনের, তার মধ্যে একটা হচ্ছে অ্যাসেম্বলার, আরেকটা হচ্ছে কম্পাইলার এবং আরেকটা হচ্ছে ইন্টারপ্রেটার। প্রথমে যেটা দেখবো আমরা অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার কি? অ্যাসেম্বলার সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? এই চিত্র থেকে আপনি বুঝে অ্যাসেম্বলার সংজ্ঞা দিতে পারেন যে অ্যাসেম্বলার কি করে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, অ্যাসেম্বলি প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা আছে, তো সেই ল্যাঙ্গুয়েজের কোডটাকে কি করে দেয়, মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করে। কে করে? অ্যাসেম্বলার করে। তাহলে সংজ্ঞাটা এরকম, যে অনুবাদক অ্যাসেম্বলার নিশ্চয়ই একটা অনুবাদক, কারণ সেটা অনুবাদকের প্রকারভেদ একটু আগে আমরা জেনেছি। তাহলে বলতে পারি যে অনুবাদক অ্যাসেম্বলি ভাষার লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরিত করে তাকে অ্যাসেম্বলার বলা হয়। ফাইন। তো এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছি। এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখিত একটা কোড এখানে দেখতে পাচ্ছেন, এই কোডটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোড। তো এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে নেওয়া হয়েছে, অর্থাৎ 011010তে নেওয়া হয়েছে, বাইনারি ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ বলে থাকি। তাহলে এটা ছিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোড, আর অ্যাসেম্বলার কি করছে, সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে গেছে। আর একটা জিনিস মনে রাখতে পারেন, লক্ষ্য রাখবেন, আমি যেটা বলতেছি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে কোডগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলা শর্টকাট নাম দেখতে পাচ্ছেন, যেমন মুভের পরিবর্তে MOV লেখা আছে, এডিশন পরিবর্তে ADD লেখা আছে, ইনক্রিমেন্টের পরিবর্তে INC। তো এই যে শর্টকাট যে কোডগুলা, এইগুলাকে বলা হয় নেমোনিক কোড, মনে রাখবেন। তাহলে অ্যাসেম্বলারের সুবিধা অসুবিধা দেখে নিই এখন। অ্যাসেম্বলারের প্রথম সুবিধাটা এইমাত্র যেটা দেখলেন, যে নেমোনিক কোডকে কি করে, মেশিন ভাষায় রূপান্তরিত করে। আবারও পিছনের দিকে ফিরে যাচ্ছি, এই যে নেমোনিক কোডকে কি করছে অ্যাসেম্বলার, মেশিন ভাষায় রূপান্তরিত করছে। ফাইন। তাহলে অ্যাসেম্বলারের প্রথম সুবিধাটা আমাদের জানাই আছে, নেমোনিক কোডকে কি করতে পারে, মেশিন ভাষায় রূপান্তর করে। প্রোগ্রামে কোনো ভুল থাকলে এরর মেসেজ প্রদর্শন করবে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যদি আপনি কোনো কোড করেন এবং সেটা যখন আপনি অবজেক্ট কোডে পরিণত করতে যাবেন, তখন যদি কোনো ভুল থাকে, তাহলে অ্যাসেম্বলার কি করবে, সেটা এরর মেসেজ প্রদর্শন করবে। মেশিন ল্যাঙ্গুয়েজে নেওয়ার সময় অ্যাসেম্বলার বলে দেবে যে এই লাইনে এরর আছে। প্রোগ্রামের ভুল সংশোধন করা সহজ, যখন আপনি ভুল ধরতে পারবেন তাহলে অবশ্যই ভুল সংশোধন করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। এবং ডিবাগিং ও টেস্টিং, এই ডিবাগিং টপিকটা অবশ্যই আপনাদের কাছে ক্লিয়ার, যদি ক্লিয়ার না হয় আমার লেকচার ভিডিও থেকে ক্লিয়ার করে নেবেন। ডিবাগিংটা হচ্ছে কোনো ভুল আমরা শনাক্ত করব, এবং শনাক্ত করার পর সেটাকে কি করব, যে ভুলটাকে আমরা সমাধান করে দেব, শুদ্ধ করে নেব, সেইটা কাজটা অ্যাসেম্বলার কি খুবই দ্রুতগতি সম্পন্ন ভাবে করে দিতে পারে, খুবই তাড়াতাড়ি করে দিতে পারে অ্যাসেম্বলার। ডিবাগিং ও টেস্টিং, প্রোগ্রামে কোনো ভুল আছে কিনা না এবং সেটাকে কিভাবে সমাধান করা যায় সেটা অ্যাসেম্বলার করে দেবে। আপনাকে পরবর্তী যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, যে অ্যাসেম্বলার মেমোরিতে কম জায়গা নেয়। এটা ছিল অ্যাসেম্বলারের সুবিধা। এখন আমরা অ্যাসেম্বলারের একটা অসুবিধা দেখি। অ্যাসেম্বলার প্রোগ্রাম নির্বাহের জন্য, অর্থাৎ একটা প্রোগ্রামকে এক্সিকিউট করার জন্য অনেক সময় লাগে, অনেক সময় নেয়। কম্পাইলার, যেটা আমরা পরবর্তীতে দেখতে চাইতেছি, সো কম্পাইলার ট্রান্সলেটরের তুলনায় 5 থেকে 25 গুণ বেশি সময় লাগে। ফাইন। তো এই ছিল অ্যাসেম্বলারের সুবিধা অসুবিধা। আমরা অ্যাসেম্বলারের সুবিধা অসুবিধা জানলাম। এবার আমরা কিছু জিনিস জেনে রাখতে পারি আমাদের সুবিধার্থে, ফিউচারের জন্য, যে কোন ভাষাকে, আমরা তো বললাম অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, অনেকগুলো প্রোগ্রামিং ভাষা আছে। এখন প্রশ্ন হলো, কোন প্রোগ্রামিং ভাষাকে আমরা অ্যাসেম্বলারের সাহায্যে আমরা কি করি, অ্যাসেম্বল করি, অর্থাৎ ট্রান্সলেট করি, অথবা কোন প্রোগ্রামিং ভাষার সাহায্যে আমরা কম্পাইল করি, কোন প্রোগ্রামিং ভাষাকে আমরা কম্পাইল করি, কোন প্রোগ্রামিং ভাষাকে আমরা ইন্টারপ্রেট করি। সবগুলোর কাজ তো সেমই, তাই না? আমরা জানি যে অনুবাদক সবগুলোই কি করবে, ট্রান্সলেট করবে, প্রত্যেকটাই কি করবে, সোর্স কোডটাকে কি, আমাদের সোর্স কোডটাকে অবজেক্ট কোডে নিয়ে যাবে, আমরা সেটাই জানলাম। কিন্তু এখন আমাদের প্রশ্ন হচ্ছে, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনটা ইউজ হয়, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কম্পাইলার ব্যবহার হয়, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইন্টারপ্রেটার ব্যবহার হয়। তো সেগুলো আমরা একটু জেনে নেই। তো যেসব প্রোগ্রামিং ভাষাতে আমরা কম্পাইলার ব্যবহার করি তারা হচ্ছে সি প্লাস প্লাস, অবজেক্টিভ সি শার্প, প্যাসকেল, কবল, তারপর অ্যাডা, ভিজুয়াল বেসিক, স্মলটক, স্কিম, এটসেট্রা। আর যেসব প্রোগ্রামিং ভাষাতে আমরা ইন্টারপ্রেটার ব্যবহার করি, অর্থাৎ যেসব প্রোগ্রামিং ভাষাকে ইন্টারপ্রেট করা হয়, সেসব প্রোগ্রামিং ভাষা কিছু এখানে নাম দিয়ে দিয়েছি আমি, বেসিক, PHP, পাইথন, পার্ল, রুবি, জাভাস্ক্রিপ্ট। তো এইগুলোর নাম জেনে রাখলেন ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো চলুন মুভ করি, আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলারতে জেনে ফেললাম যে অ্যাসেম্বলারের কাজটা কি সেটা জেনে নিলাম। এবার আমরা জানবো কম্পাইলারটা কি। তো অবশ্যই চিত্র দেখে অনেক কিছু বুঝতে পারতেছেন, এটা হচ্ছে সোর্স কোড। আগেই আমি বলেছি, যখন আমরা কোনো কিছু টাইপ করি, যেমন সি প্রোগ্রামিং এ যখন আপনি এই কোডগুলো টাইপ করবেন, তখন তাকে আমরা কি বলি, সোর্স কোড বলি। প্রথম যে কোডটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের সোর্স কোড, যেটা আমরা লিখি। তো কম্পাইলারের সাহায্যে যখন কম্পাইল করব, অর্থাৎ ট্রান্সলেট করব, কম্পাইলার কি করবে, এই সোর্স কোডটাকে ট্রান্সলেট করে অবজেক্ট কোডে পরিণত করবে। তাহলে কম্পাইলার কাকে বলে, অবশ্যই সেটা ক্লিয়ার। যে অনুবাদক প্রোগ্রাম, কম্পাইলার হচ্ছে যে অনুবাদক প্রোগ্রাম সোর্স কোডকে
মেশিন কোড অথবা অবজেক্ট কোডে রূপান্তরিত করে তাকে কম্পাইলার বলে। আবারও বলতেছি, যে অনুবাদক প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তরিত করে তাকে কম্পাইলার বলে। তো একটা ল্যাঙ্গুয়েজকে কিভাবে প্রসেস করা হয় সেই সম্পর্কে আমি একটা স্টেপ এখানে দিয়ে দিলাম, আপনারা খেয়াল রাখতে পারেন যে প্রথমে আমরা সোর্স কোড লিখি, তারপর সেটাকে প্রি প্রসেসরের সাহায্যে একটু মডিফাই করা হয়, তারপর কম্পাইলার সেই ট্রান্সলেট করে থাকে। তো কম্পাইলারের সাহায্যে আমরা কি করতে পারি, সোর্স কোডটাকে অবজেক্ট কোডে রূপান্তরিত করতে পারি, কিন্তু এক্সিকিউশন কোড তৈরি হয় না তখনও। তার মানে সেই অবজেক্ট কোডটাকে এক্সিকিউশন কোড করার জন্য আর কয়েকটা স্টেপ ফলো করতে হয়। তো যাই হোক, এই বিষয়টা আপাতত না বুঝতে চলবে, পরবর্তী বিষয়টার দিকে লক্ষ্য রাখেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে কম্পাইলারটা কিভাবে কাজ করে। আমরা কম্পাইলারের সংজ্ঞা দেখলাম যে কম্পাইলার কি করে, কোনো একটা সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তরিত করে, কিন্তু কম্পাইলারটা কিভাবে কাজ করতেছে সেটা এখন আমরা দেখব। কম্পাইলার মূলত দুইটি ধাপে কাজ করে থাকে। কম্পাইলার প্রথম ধাপে যেটা করে, আপনি যেই সোর্স কোডটা দিবেন সেটাকে কম্পাইলার কি করবে, কম্পাইল করে অবজেক্ট কোডে রূপান্তরিত করবে। তবে হ্যাঁ, আপনার সোর্স কোডে যদি কোনো এরর থাকে সেগুলোও কিন্তু বলে দেবে। ফাইন। তো আমি যে কথাটা বললাম আবারও এখানে ক্লিয়ার করে নিচ্ছি। কম্পাইলার কি করে, প্রথম ধাপে সোর্স কোড, যেমন এখানে একটা সোর্স কোড দেখতে পাচ্ছেন যেটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে লেখা হয়েছে। তো এই সোর্স কোডটাকে যখন কম্পাইলার কম্পাইল করবে, যদি কোনো এরর থাকে এই সোর্স কোডে তো এররগুলো বলে দেবে, আর যদি কোনো এরর না থাকে তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজের যে কোডটা অর্থাৎ অবজেক্ট কোড তৈরি করে দেবে আপনাকে। কিন্তু আমি আগেই বলেছি, অবজেক্ট কোড তৈরি করলেই কাজটা শেষ হয়ে যায় না, অবজেক্ট কোড থেকে এক্সিকিউশন কোডে নিয়ে যেতে হয়। তো সেটা দ্বিতীয় ধাপে ঘটে, অর্থাৎ আমরা যখন ইনপুট দেব, প্রয়োজনীয় যে তথ্যগুলো দিয়ে দেব, তখন অবজেক্ট কোডের মাধ্যমে সেটা কি হয়ে যাবে, আউটপুট পাবো যেটা, সেটা হচ্ছে এক্সিকিউশন কোড। তাহলে কম্পাইলার দুইটি ধাপে কাজ করতেছে, লক্ষ্য রাখবেন। প্রথমে সোর্স কোডটাকে অবজেক্ট কোডে নিয়ে নিচ্ছে, তারপর যখন আমরা ইনপুট দেব তার মধ্যে, তো সেটা আমাদের কি দেবে, এক্সিকিউশন কোড দেবে। ফাইন। তো ইন্টারপ্রেটার কিভাবে কাজ করে, ইন্টারপ্রেটারও আমরা জানি, আমরা অলরেডি পড়ে নিয়েছি অ্যাসেম্বলার, তারপর আমরা কম্পাইলার, এখন ইন্টারপ্রেটারের দিকে একটু মুভ করতেছি। ইন্টারপ্রেটার অবশ্যই একটু অনুবাদক, তারও কাজ হচ্ছে কি, ট্রান্সলেট করা, অনুবাদ করা। কি করবে, সেও অবশ্যই কি করবে, একটা সোর্স কোডকে অবজেক্ট কোডে নিয়ে যাবে। কিন্তু তার কাজের ধাপের দিকে লক্ষ্য রাখেন, একটু আগে আমরা যেটা দেখেছিলাম কম্পাইলার, সেটা দুইটা ধাপে কাজ করে, কিন্তু ইন্টারপ্রেটার মাত্র একটি ধাপে কাজ করে। ইন্টারপ্রেটার কি করে, একই সাথে সোর্স কোড এবং ইনপুট নিয়ে নেয় এবং তার জন্য আউটপুট যেটা অর্থাৎ এক্সিকিউশন ফাইলটা দিয়ে দেয়। অর্থাৎ এখানে ইন্টারপ্রেটার কিভাবে কাজ করতেছে সেটা আবারও আমি বলে দিচ্ছি, একটু খেয়াল রাখেন। ইন্টারপ্রেটার কি করে, একই সময়ে একটি একটি করে লাইন নেবে এবং সেটাকে ট্রান্সলেট করবে, ট্রান্সলেট করার পর সেটার জন্য এক্সিকিউশন ফাইল দিবে। আবারও বলছি, প্রথমে 10 নম্বর লাইনটা ইন্টারপ্রেটার নিবে এবং সেটাকে ট্রান্সলেশন করে এক্সিকিউশন ফাইল দেবে, তারপর আবার 20 নম্বর যে লাইনটা আছে সেইখানে যাবার পর সেটাকে ট্রান্সলেট করবে এবং তারও জন্য এক্সিকিউশন ফাইল দেবে। আবার 30 নম্বর লাইন যাবে এবং সেটাকে ট্রান্সলেট করবে, ইন্টারপ্রেটার ট্রান্সলেট করে সেটাকে আবার এক্সিকিউশন করবে। তো ইন্টারপ্রেটার আর কম্পাইলার মধ্যে এই পার্থক্যটা একটু খেয়াল রাখতে পারেন। আমি কম্পাইলারের জন্য আবারও বলে দিচ্ছি, কম্পাইলার যেটা কি করে, পুরো প্রোগ্রামটাকে একবারে ট্রান্সলেট করবে, পুরো প্রোগ্রামটাকে কি করবে, একবারে ট্রান্সলেট করে অবজেক্ট কোডে পরিণত করবে। তারপর আপনার যতবার ইচ্ছা এটাকে আপনি এক্সিকিউশন করতে পারেন, সমস্যা নাই। দ্বিতীয়বার আর সেম প্রোগ্রামটাকে দ্বিতীয়বার আপনাকে কি করতে হবে না, কম্পাইল করতে হবে না, কারণ আপনি প্রথমবার যখন পুরো প্রোগ্রামটাকে কম্পাইল করে নিয়েছেন তখন একটা অবজেক্ট ফাইল পাইছেন বা অবজেক্ট কোড পাইছেন, তো সেইটাকে যতবার ইচ্ছা আপনি এক্সিকিউশন করান, তাতে কোনো প্রবলেম নাই। কিন্তু ইন্টারপ্রেটারে যেটা ঘটে, ইন্টারপ্রেটারে আমরা যেটা দেখলাম, প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদা করে, এখানে প্রত্যেকটা প্রোগ্রামকে একসাথে না বরঞ্চ আলাদা আলাদা করে ট্রান্সলেট করা হয় এবং এক্সিকিউশন ফাইল তৈরি করা হয়, ট্রান্সলেশন করা হয় এবং এক্সিকিউশন ফাইল তৈরি করা হয়। তো এই যে দুইটা পার্থক্য দেখলাম, আমরা এখন একসাথে দেখি। এইদিকে কম্পাইলার কাজের ধাপগুলো আমি দিয়ে দিছি এবং এদিকে ইন্টারপ্রেটারের কাজের ধাপ দিয়ে দিছি। আপনাকে যদি কখনো বলা হয় যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের পার্থক্য লেখার জন্য, অবশ্যই এখন আপনি এইখান থেকে একটু চিন্তা করলেই কয়েকটি পার্থক্য পেয়ে যান। তাদের মধ্যে একটি পার্থক্য আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, যে আমি যেটা বলেছিলাম, কম্পাইলার কি করে, সমস্ত কোডটাকে একসাথে কম্পাইল করে অর্থাৎ একসাথে ট্রান্সলেট করে অবজেক্ট কোডে পরিণত করে দেয়, কিন্তু ইন্টারপ্রেটার কি করতেছে, এক লাইন করে ট্রান্সলেট করে। তারপর আর কি বুঝতে পারতেছেন, যে সমস্ত প্রোগ্রামটাকে যদি আমরা একসাথে কম্পাইল করি, একসাথে ট্রান্সলেট করি, তাহলে সময় তো অবশ্যই কম লাগবে। কিন্তু ইন্টারপ্রেটার যেহেতু এক লাইন করে আমরা ট্রান্সলেট করতেছি, তাহলে প্রোগ্রাম নির্বাহের জন্য একটু সময় বেশি লাগবে। তারপর এখন যদি ভুল শনাক্তকরণের ক্ষেত্রে আমরা একটু মুভ করি, যে কোনটা ভুল শনাক্ত করবে দ্রুত এবং কোনটা ভুল শনাক্ত করবে একটু দেরিতে, তাহলে কম্পাইলারে যেহেতু সবগুলা কোড একসাথে কম্পাইল করে, তাহলে কম্পাইলার ভুল কি শনাক্ত তাড়াতাড়ি করবে নাকি ইন্টারপ্রেটার ভুল শনাক্ত তাড়াতাড়ি করবে, সেটা আপনাকে চিন্তা করতে হবে, সেটা আপনার চিন্তার জন্য রেখে দিলাম।
অবশ্যই আমি সেটা আজকেই বলে দেবো, তারপর আপনি একটু চিন্তা করুন। তারই ফাঁকে আমি আরেকটা কথা বলে নিচ্ছি যে কম্পাইলার আমরা যেটা বলছি সমস্ত কোডটাকে একসাথে কম্পাইল করে এটা কি করে, এটা অবজেক্ট ফাইল তৈরি করে এবং পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন হয় না, পরবর্তীতে শুধু এক্সিকিউশন করি। কিন্তু ইন্টারপ্রেটার সেটা ঘটে না। ইন্টারপ্রেটার কি হয়, এই সমস্ত কাজ করার সময় প্রতিবারই আমাদের কি করতে হয়, ট্রান্সলেট করতে হয়, প্রতিবারই ট্রান্সলেট করতে হয়। ফাইন, তাহলে এইখান থেকে কিছু পার্থক্য পেলাম। আমরা এখন রিয়েল পার্থক্যের দিকে, যেটা আমি লিখে রাখছি আপনাদের জন্য সেইটা আমি দেখিয়ে দিচ্ছি, এবং সেইটা যখন দেখাবো অবশ্যই সবগুলো এখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি সবগুলো ভেঙে ভেঙে এতক্ষণ আপনাদের বর্ণনা করেছি। তো কম্পাইলার ও ইন্টারপ্রেটার পার্থক্য এখানে লিখে রেখেছি। দেখুন তো এতক্ষণ যা পড়লেন তার সাথে কোনো কিছু মিল পাওয়া যায় কিনা। না, অবশ্যই মিল পাওয়ার কথা। কম্পাইলার কি করে, সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে, অবশ্যই করে, সেটা আমরা দেখলাম। ইন্টারপ্রেটার এক লাইন করে অনুবাদ করে, সেটা আমাদের জানা আছে। প্রোগ্রামের সবগুলো একসাথে প্রদর্শন করে। যেহেতু সমস্ত প্রোগ্রামকে একসাথে অনুবাদ করতেছে, সুতরাং সমস্ত প্রোগ্রামে সবগুলো ভুল, যদি যতগুলো ভুল থাকবে সবগুলোকে একসাথেই তো প্রদর্শন করবে, তাই না? কিন্তু ইন্টারপ্রেটার যেহেতু এক লাইন করে অনুবাদ করতেছে, সুতরাং এখানে ভুলও প্রদর্শন করবে। প্রথম লাইনে যদি কোনো ভুল থাকে সেটা প্রদর্শন করবে, আবার পরবর্তী লাইনে আসবে সেইটাতে যদি কোনো ভুল পায় সেটা প্রদর্শন করবে। অর্থাৎ একসাথে করতেছে না, এক লাইন চেক করতেছে, সেখানে যদি কোনো ভুল থাকে সেটা দেখাচ্ছে। কিন্তু কম্পাইলার সমস্তটা একসাথে চেক করতেছে, সুতরাং যতগুলা ভুল থাকবে সবগুলো একসাথে প্রদর্শন করবে। তো আমরা জানি কম্পাইলার দ্রুত কাজ করে, যেহেতু সমস্ত কোডটাকে আমরা একসাথে ট্রান্সলেট করতে পারি, এবং একবার কম্পাইল করার পর সেটাকে আর এক্সিকিউট করতে হয় না, সেটা আমরা কম্পাইল করতে হয় না, সেটা জানি। কিন্তু ইন্টারপ্রেটার ধীরে কাজ করে, যেহেতু এক লাইন কাজ করে এখানে কাজ করতেছে। তো আরেকটা কথা যেটা বলেছিলাম আমি, প্রোগ্রাম একবার কম্পাইল করার পর পরবর্তীতে আর কখনো কম্পাইল করার প্রয়োজন হয় না সেই প্রোগ্রামটিকে, কম্পাইলারের ক্ষেত্রে। কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে সেটা প্রয়োজন হয়, প্রতিটি কাজের পূর্বে এখানে অনুবাদ করার প্রয়োজন হয়। আর কম্পাইলার সাধারণত বড় ধরনের কম্পিউটারে ব্যবহার করা হয়, আর ইন্টারপ্রেটার মাইক্রো কম্পিউটারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও টিউটোরিয়াল। যদি আপনাদের কোনো মতামত, পরামর্শ কিংবা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সবসময় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এইখানে আমার নাম, আমার মোবাইল নাম্বার, আমার ফেসবুক আইডি, যেটাতে আপনারা চাইলে কানেক্ট হতে পারেন আমার সাথে, কোনো প্রবলেম নাই। আর আমার ইউটিউবের চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ, এবং সবার সাথে শেয়ার করতে বলবেন না আমার ভিডিওগুলো। আপনারা যেভাবে ইন্সপায়ার করে আসছেন, আর সেই কারণেই আমি আসলে এত উদ্যোগী হয়ে আপনাদের ভিডিওগুলো তৈরি করতে পারতেছি ইনশাল্লাহ, এবং আমার নিজের সময়টাকে আমি নষ্ট করে হলেও আমি আপনাদের উপকার করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। তো আজকের লেকচার ভিডিওটি এতটুকুই থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।